জীবনে এরকম অনেক সময় আসে যেই সময় মনে হয় যে জীবনটা একেবারেই শেষ হয়ে গেল। আমাদের জীবনে কিছু কিছু দিন বা কিছু কিছু সময় এরকম আসে যে সেই সময়টাতে মনে হয় আমাদের জীবনের আর মনে হয় কিছুই বাকি রইল না। অ্যাকচুয়ালি আমরা খুব ক্ষুদ্র এবং আমাদের জীবনটাও খুব ক্ষুদ্র সেই সৃষ্টিকর্তার কাছে। সেই সৃষ্টিকর্তা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস আগে থেকে এমনভাবে গুছিয়ে লিখে রাখে যে সেটা আমাদের পক্ষে বোঝা একেবারেই অসম্ভব। সেজন্য আমাদের জীবনে যখন সেই অধ্যায়গুলো আসে যে মনে হয় যে সব কিছু হয়তো শেষ হয়ে গেল, এটাই ইতি। কিন্তু অ্যাকচুয়ালি সেই সময়টাকে যখন আমরা পেরিয়ে অন্য একটা সময়ে যাই, তখন আমরা সেটা বুঝতে পারি যে সেই সময়ে যেই জিনিসটা হয়েছিল বা ঘটেছিল সেটা আমাদের জন্য কতটা দরকার ছিল। তো আমিও আমার লাইফের কয়েকটা দিন এমন কাটাচ্ছিলাম যে আমার মনে হচ্ছিল আমার জীবনের মতো সেইটাই শেষ দিন। কিন্তু না, সেই জিনিসগুলো, সেই দিনগুলো কাটিয়ে আসার পর এখন আবার আমার সেই জিনিসটাই মনে হয় যে সেই দিনগুলো বা সেই জিনিসটা যদি আমার সাথে না ঘটতো, অনেক জিনিস আমার অশেখা থেকে যেত, অনেক জিনিস আমি শিখতেই পারতাম না। আর এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতেও পারতাম না। অ্যাকচুয়ালি আমি আমার জীবনের প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা মুমেন্টে দাঁড়িয়ে আমার ওপরে একটা শক্তির হাত আমি সব সময় অনুভব করি। তোমরা জানো যে আমি ভীষণ স্পিরিচুয়াল একজন মেয়ে, আমি ভগবানে গভীরভাবে বিশ্বাসী। কিন্তু ভগবানের বিশ্বাসের থেকেও বড় কথা, আমি ভগবানকে খুব ভালোবাসি। আর সেই ভালোবাসার হাতটা আমি সব সময় আমার মাথার ওপর অনুভব করি। এত কথা কেন বলছি? কারণ তোমরা দেখতে পেয়েছো গত কতদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও বা ছোট ভিডিও বা বড় ভিডিও কোনো ভিডিওই আসে না। কারণ আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়েই ছিলাম না যে আমি কোনো ভ্লগ বানাবো বা ভিডিও বানাবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে আমি গেছিলাম নবদ্বীপে আমার দিদির বাড়িতে, মানে আমার মেঝো মাসির বড় মেয়ের বাড়িতে। সেই বাড়িতে মঙ্গলচণ্ডী মায়ের পুজো ছিল, তো সেই পুজো অ্যাটেন্ড করতে গেছিলাম। তো সেখানেরই কিছু ক্লিপস তোমাদের জন্য আমি তুলেছিলাম, কিন্তু এডিটও করিনি, ছাড়িও নি, কোনো কিছুরই মন ছিল না। কিন্তু এখন যখন আমি আবার আস্তে আস্তে আমার স্বাভাবিক জীবনে, আমার নর্মাল লাইফে আমি ফিরছি, সেজন্য আমি ভাবছি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাটা দরকার। তো প্রথমে যেগুলো ক্লিপ দেখলে সেগুলো মায়ের পুজোর সময়কার ক্লিপ। আর তার পরের দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম কিছু আমাদের মানে কাছের মানুষদের নিয়ে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা ক্যাফেতে। ক্যাফেটার নাম ছিল খুবই সুন্দর, নাম ছিল হলো রূপকথা। আর সেই রূপকথা ক্যাফের মেন অ্যাট্রাকশনই ছিল হলো রূপকথা ক্যাফের রূপকথা চা। যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল স্যাটারডে, স্যাটারডে। আর স্যাটারডে আমরা ভেজ খেলেও সেই দিনটা আমরা একটু উল্লঙ্ঘন করেছিলাম। আমরা সেদিন ননভেজ খেয়েছিলাম, যেহেতু আমরা দিদির বাড়িতে গেছিলাম, সবাই মিলে একসাথে ছিলাম, সেজন্য একটু উল্লঙ্ঘন হয়ে গেছিলো। তো সেই ক্যাফেতে গিয়ে দেখি সেই ক্যাফেতে প্রচণ্ড ভিড়, কারণ সেই ক্যাফের জন্মদিন ছিল সেই দিন। সেজন্য ক্যাফেটাকে খুব সুন্দর করে সাজানোও হয়েছিল এবং ক্যাফের যেই মালিক বা যার যে এমপ্লয়িজরা ছিল তারাও খুব সুন্দর মতো সেজেছিল। এক তো ছিল ক্যাফের জন্মদিন, আরেক ছিল ক্যাফের যে ওনার তার মেয়ের জন্মদিন। তো দুটো মিলিয়ে এক জমজমাট আয়োজন ছিল সেদিন। তো আমরা গিয়ে ফার্স্টে ক্যাফেটাকে ভালো মতো ঘুরে দেখছিলাম। আর ক্যাফেটার ভেতরে তো বসার জায়গা ছিলই না, তাই আমরা বাইরেই একটা জায়গাতে বসেছিলাম। ক্যাফেটা বেসিক্যালি একটা গ্রাম্য পরিবেশে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এক কথায় জাস্ট অসাধারণ লাগছিল বসতে। আর এত ভালো হাওয়া দিচ্ছিল যে বাইরেও বসতে যেন গরম লাগছিল না। দিদি বলছিল ক্যাফেটা শুরু হয়েছিল একটা ছোট্ট জায়গা নিয়ে, কিন্তু তারপর আস্তে আস্তে জায়গাটাকে অনেক বড় করা হয়েছে। একটা সেলফির জায়গাও তৈরি করা হয়েছিল, মানে একটা ব্যাকড্রপ, যেটা তোমরা দেখলে ওখানে বসে অনেকে সেলফিও তোলে, আমরাও তুলেছি। তো তারপর আমরা বসে সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম। আমরা মেয়েরা প্রথমে চলে এসেছিলাম আগে, তারপর জিজু আর হলো ধমদা, মানে আমার জিজুর আরেক ফ্রেন্ড, আমাদের খুব ক্লোজ একজন দাদা, ওরা দুজন পরে এসেছিলো অফিস থেকে। তো আমরা এখানে বসে মাসি, মা, আমি, দিদিরা, ডোনা আর আমাদের কুহু সোনা সবাই মিলে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। না এদিকে চলে আয় না রে, এদিকে মনুর আসছে, আমি ওদিকেই যাব। কোনো রেস্টুরেন্টে গেলে তারপরেই চলে আসে আমাদের মেন অ্যাট্রাকশন রূপকথা চা। এত সুন্দরভাবে সার্ভ করা হয়েছিল যে দেখেই মনে হচ্ছিল যে হ্যাঁ চাটা খাই।
আর আসার পরে দিদি সবার জন্য চাটা সার্ভ করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি সেদিন ছিল প্রচণ্ড বেশি গরম, আর নবদ্বীপে যখন আমরা গিয়েছিলাম তখন নবদ্বীপে হাইয়েস্ট টেম্পারেচার চলছিল, মানে এই ইয়ারের সব থেকে উষ্ণতম দিন ছিল যেদিন ওদের বাড়িতে পুজো হয়েছিল আর তার পরের দিনগুলো, মানে 38, 39। তো যখন আমরা নামলাম রাতে তখনই চলছিল দিনের বেলা, তাহলে বুঝতেই পারছো যে কতটা টেম্পারেচার। তারপরে চা আমার মাসি মা এদের হলো নেশা বলতে পারো, আমারও একটা লিমিট পর্যন্ত, কিন্তু ওদিন গরম এতটা ছিল যে চা খাওয়ার মতো সাহস আমার তো অন্তত হয়নি। তারপরে মা মাসি ওরা সবাই চা খেয়ে নিল, আর আমরা বসেছিলাম কারণ আমাদের তখনও কোনো খাবার সার্ভ করেনি। ভালো হয়েছে মাসিমণি? দারুণ। তোমাকে মাসি তুমি খাও খাও খাও, মুখে দাও মুখে দাও। মাসির এক্সপ্রেশন দারুণ দারুণ ছিল, দারুণ। তো তোমরা তো দেখলেই আমরা অ্যাম্বিয়েন্সটাকে কতটা এনজয় করছিলাম। তো এনজয় করতে করতেই চলে আসে আমাদের প্রথম স্টার্টার ডিশ, সেটা হলো ড্রামস অফ হেভেন। তো দেখেই বুঝতে পারছো যে রূপে তো দর্শনধারী বটেই, আর খেয়ে নিয়ে আমি বলছি, আমি তো খেয়েছিলাম জিনিসটা, গুণেও মানে গুণ বিচারিও, মানে সত্যি টেস্টিও ছিল খেতে। তো তারপর আমরা এক প্লেট করেই নিয়েছিলাম, কারণ আমরা অনেক ডিশ নিয়েছিলাম, কিন্তু সব কিছু আমি রেকর্ড করিনি, রেকর্ড করতে আমার মনে নেই। তো প্রত্যেকটা ডিশ সেখানকার সত্যি দারুণ খেতে ছিল। আর স্টার্টার ফার্স্টে আমরা নিয়েছিলাম, তারপরে দাদারা জিজুরা আসার পরে আরও স্টার্টার্স নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা সবাই চিকেন খাই কিন্তু মা চিকেন খায় না, মা ফিশ খায়, তো সেজন্য মার জন্য ফিশ ফিঙ্গার অর্ডার করা হয়েছিল, আর আমাদের জন্য অর্ডার করা হয়েছিল এই ড্রামস অফ হেভেন। তারপর স্পেশালি কুহুর জন্য অর্ডার করা হয়েছিল চিকেন পপকর্ন, কারণ আমাদের এই মেয়ের মানে আমাদের কুহু সোনার ফেভারিট ডিশ হলো ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পপকর্ন, সেজন্য ওর জন্য মেইনলি চিকেন পপকর্ন অর্ডার করা হয়েছিল, আর খুব আনন্দ করেও খাচ্ছিল। ওর থেকে আমরাও ভাগ বসিয়েছিলাম, কিন্তু ওর জন্যই এই ডিশটা মেইনলি নেওয়া হয়েছিল। তারপর চলে আসে দাদা আর জিজু, আর আমরাও ভেতরের দিকে একটা সিট পেয়ে যাই। তো তারপরে দাদা আর জিজু অর্ডার করে দিয়েছিল রূপকথা রেড টি, মানে রূপকথার যে লিকার টিটা হয় সেটা, এটা ফ্লেভার টি বলে ওরা ডাকে, তো সেটাই অর্ডার করে নিয়েছিল ওদের জন্য। তারপর আমরা মেইন কোর্সের দিকে আস্তে আস্তে চলে যাই, আর মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, যেটা আমার ড্রাই তো একটু মনে হয়নি, কিন্তু খাবারের টেস্ট ওয়াজ ভেরি গুড। তারপর আমি দাদা আর জিজুকে টিটা সার্ভ করে দিচ্ছিলাম, কারণ আমার ব্যাপারটা বেশ খুব ভালো লাগছিলো, যেই কেটেলটা যেই কাপটা যেটা ইউজ করেছিল সেগুলো বেশ ভালো লাগছিলো। তারপর আর বেশি রেকর্ড করা হয়নি, কারণ খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর আমরা মেইন কোর্সে অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। তো যাই হোক, তারপর আমরা বাইরে এসে সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক পার্টি করছিলাম। ডোনা কোল্ড ড্রিঙ্ক খাইনি, আইসক্রিম খেয়েছে, আর আমরা বাকি সবাই কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসি, আর বাড়ি এসে এত পায়ে ব্যথা করছিল, কারণ তার আগের দিন পুজোতে হেকটিক গেছে দিনটা, তারপরের দিনও সারাদিন প্রায় হেকটিকই গেছে, সেজন্য বাড়িতে এসে জিজুর কেনা এই ফুট ম্যাসাজারটা, ও মাই গড, এত রিল্যাক্সিং, এত ভালো জিনিসটা না। এসে তো আমরা 1-1.5 ঘন্টা আমরা বসে বসে সবাই মিলে আনন্দ করে গল্প করেছি, আর এটাতে ফুট ম্যাসাজ নিয়েছি। এত রিল্যাক্সিং, আর পায়ের ব্যথা মানে দুর্দান্তভাবে কমে যায়। আমাকে বলেছে, আমাকে সোমনাথ কি বলেছে, তুমি এটা রাশে নিয়ে গিয়ে এখানে বসবা। অনেক
তো বুঝতেই পারছো কীরকম জমজমাট আড্ডা বসেছিল ওখান থেকে এসে। আর তাছাড়াও এটা একটা আরেকটা মাসাজার, যেটা কিনা ঘাড় হাত সব মাসাজ করা যায়। আর এটা এত ভালো লেগেছে মার, আর মার হাতের ব্যথা তোমরা সবাই জানোই। তো সেটা দেখে সোমনাথদা এটা আবার মাকে গিফটও করে দিয়েছে যে হ্যাঁ তুমি এটা নিয়ে যাও, এটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর সত্যি এটা দিয়ে মাসাজ করলে না, এটা না ফিজিওথেরাপির মতো কাজ করে। আর মার হাতে যে ব্যথাটা হয় এটা দেওয়ার পরে মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পুরো কমে যায়, মানে থাকেই না। তো এটা হলো তার পরের দিনের ভিডিও। আমরা সকালবেলায় পোড়ামাতলা পুজো দিতে গেছিলাম, তো সেখান থেকে এই চুড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম। এটা আফগানি চুড়ি বলে বিক্রি করছিল, আর এটা খুব ট্রেন্ডেও চলছে। তো তারপর সেখান থেকে এসে লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। না, মায়াপুরের ইস্কনে যাইনি, কারণ এটা অনেক হাঁটতে হতো, আর আমাদের কারোরই সেরকম শরীরে পারমিট ছিল না যে আমরা হেঁটে হেঁটে মায়াপুরের ইস্কনে যেতে পারবো। সেজন্য আমরা ইস্কনে না গিয়ে আমরা ওখানেই কিছুটা দূরে, মায়াপুরের মন্দির থেকে কিছুটা দূরে একটা জগন্নাথ মন্দির আছে, সেখানে গেছিলাম। তারপর ওখান থেকে আনন্দ করে এসে আমরা রেস্ট ফেস্ট নিয়ে রাত্রেবেলায় আবার গেছিলাম একটা রেস্টুরেন্টে, ধর্মদার স্নেহাদি, মানে সোমনাথদার বন্ধু আর বন্ধুর ওয়াইফ। এরকম বললে কেন জানি না পরপর মনে হয়, আমার দাদা আর বৌদি বলতে পারো। তো ওরা আমাদের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিলো, মানে ট্রিট। তো সেখানে আমরা আনন্দ করেছি, খেয়েছি, আড্ডা দিয়েছি, তারপর বাড়ি চলে এসেছি। তো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। চলো টাটা।